গল্পের শুরুতেই দেখানো হয় একটি বিশালাকার গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এই বিপদ থেকে বাঁচতে মানুষ নিউক্লিয়ার মিসাইল ব্যবহার করে গ্রহাণুটিকে ধ্বংস করার চেষ্টা করে। মিসাইল হামলায় গ্রহাণুটি টুকরো টুকরো হয়ে গেলেও সেগুলো নিউক্লিয়ার রেডিয়েশনে ভরা কণাগুলো পৃথিবীতে এসে পড়ে। এর ভয়াবহ প্রভাবে পৃথিবীর সমস্ত শীতল রক্তের প্রাণী যেমন পিঁপড়া, মাকড়সা, সাপ, গিরগিটি এদের ডিএনএ পরিবর্তিত হয়ে যায়। এর ফলে তারা অস্বাভাবিক রকম বড় ও ভয়ঙ্কর দানবে পরিণত হয়। এই দানবদের সঙ্গে মানুষের 1 বছরেরও বেশি সময় ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলে। এই যুদ্ধে বেশিরভাগ দানব প্রাণী মারা যায়, কিন্তু মানুষের সামরিক শক্তি এবং গোলাবারুদও প্রায় নিঃশেষ হয়ে যায়। পৃথিবীর প্রায় 95% মানুষ এই যুদ্ধে প্রাণ হারায় এবং বেঁচে যাওয়া মানুষরা ভূগর্ভে তৈরি করা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হয়। এই গল্পের মূল চরিত্র জোল নামের এক যুবক, যে এই ভয়াবহ ঘটনা থেকে বেঁচে যাওয়া হাতে গোনা মানুষদের একজন। তার গল্প শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন সে তার প্রেমিকা অ্যামির সঙ্গে গাড়িতে কিছু ব্যক্তিগত সময় কাটাচ্ছিল। হঠাৎ আকাশ থেকে গ্রহাণুর কণাগুলো তাদের শহরের দিকে পড়তে শুরু করে এবং এরপরই একটি বিশাল কীট শহরে আক্রমণ চালায়। এই দৃশ্য দেখে জোল ও অ্যামি দৌড়ে বাড়ির দিকে যায়। বাড়িতে পৌঁছে তারা দেখে শহরের সবাই পালানোর প্রস্তুতি নিচ্ছে। এই বিশৃঙ্খলার মধ্যে অ্যামি ও জোল আলাদা হয়ে যায়। যাওয়ার আগে জোল অ্যামিকে প্রতিজ্ঞা করে যে সে তাকে খুঁজে বের করবে। পালানোর পথে জোলের পরিবারও দানবদের আক্রমণের শিকার হয়। জোল গাড়ি থেকে বেরিয়ে এলেও তার বাবা মা গাড়ির ভেতরেই আটকা পড়ে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে জোলের মা তাকে পালিয়ে যেতে অনুরোধ করে। জোল অনিচ্ছা সত্ত্বেও সামনের দিকে এগোতেই একটি বিশাল প্রাণী তাদের গাড়ির উপর পা ফেলে। নিজের চোখের সামনে বাবা মাকে মরতে দেখে জোল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। আশেপাশের লোকেরা তাকে ধরে গাড়িতে বসিয়ে নিয়ে যায়, কিন্তু জোল এই ভয়াবহ ঘটনার মানসিক আঘাত থেকে আর বের হতে পারেনি। এই ঘটনার 7 বছর পেরিয়ে গেছে। জোল এখন তাদের সাথেই আছে, যারা সেদিন তার প্রাণ বাঁচিয়েছিল। এই বাংকারে সবাই নিজেদের সঙ্গীর সঙ্গে থাকে, কিন্তু জোল একা। সে এখনও বাবা মায়ের মৃত্যুর স্মৃতি ভুলতে পারেনি। তার এই ভয় এবং দুশ্চিন্তার কারণে তাকে কখনো বাইরে পাঠানো হতো না। যখনই সে ওই দানব প্রাণীগুলোকে দেখত, সে সম্পূর্ণ জমে যেত। তার এই ভীতির কারণেই সে কেবল বাংকারের ভেতরে রান্না বান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। গত 7 বছর ধরে সে এভাবেই জীবন কাটাচ্ছিল। একদিন হঠাৎ তাদের বাংকারে একটি বিশালাকার পিঁপড়া ঢুকে পড়ে। দলের সবাই সেই পিঁপড়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। যারা চায় তারা এই লড়াইয়ে অংশ নেয়, কিন্তু সবাই মিলে জোলকে এতে অংশ নিতে বারণ করে। এরপর 4 জনের একটি দল সেই দানবকে মারতে যায় এবং বাকি সবাই থার্মাল ক্যামেরায় সেই যুদ্ধ দেখতে থাকে। এই 4 জনের মধ্যে একজনকে সেই বিশাল পিঁপড়া ধরে ফেলে। সঙ্গীদের বিপদে দেখে জোল আর বসে থাকতে পারে না এবং তাদের সাহায্যে এগিয়ে যায়। ঠিক তখনই সে সেই পিঁপড়ার ছায়া দেখে, যার মুখে তার একজন সাথী ছিল। এই দৃশ্য দেখে তার ভয় আরও বেড়ে যায় এবং সে একেবারে জমে যায়। যখন সেই পিঁপড়া তার দিকে এগিয়ে আসে, জোল চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে সে দেখে সেই পিঁপড়ার মাথা তার পায়ের কাছে পড়ে আছে। দলের অন্য 2 সদস্য পিঁপড়াটির মাথা কেটে ফেলেছে। এই ঘটনার পর নিজের মনোযোগ সরাতে ও ভেতরের ভয় দূর করতে জোল রেডিওতে কারো সঙ্গে কথা বলতে শুরু করে এবং যাকে সে খুঁজে পায় সে আর কেউ নয়, স্বয়ং অ্যামি। অ্যামিও 7 বছর আগে সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল, কিন্তু অ্যামির কলোনি জোলের বাংকার থেকে অনেক দূরে এবং সেই ঘটনার পর থেকে তারা আর দেখা করতে পারেনি। জোল বিভিন্ন রেডিও স্টেশনে খোঁজ করে শেষ পর্যন্ত অ্যামিকে খুঁজে পায়। তারা অনেক খুশি হয়ে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ রেডিও বন্ধ হয়ে যায়। আজকের মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতায় জোল ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সে সারা জীবন বাংকারের ভেতরে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে চায় না। সে তার সাথীদের জিজ্ঞেস করে, অ্যামির কলোনি এখান থেকে কত দূরে? তারা জানায়, পশ্চিম দিকে 140 কিলোমিটার দূরে একটি সমুদ্র সৈকতের উপরে অবস্থিত। জোল বলে সে সেখানে যেতে চায়। তার সাথীরা বোঝাতে চায় সেখানে পৌঁছাতে কমপক্ষে 7 দিন লাগবে। একজন প্রশিক্ষিত মানুষও 3-4 দিনের বেশি বাইরে টিকে থাকতে পারে না, আর জোল তো 1 ঘন্টার মধ্যেই মারা যাবে। কিন্তু জোল সিদ্ধান্ত নিয়ে ফেলে সে হয় অ্যামির সঙ্গে দেখা করবে, নয়তো চেষ্টা করতে গিয়ে প্রাণ হারাবে। জোলের মনোভাব এমন ছিল যে সে এই বাংকারে থাকা লোকদের যোগ্য নয়, সে শুধু একটা বোঝা। যদিও আসলে ব্যাপারটা এমন ছিল না, তার বন্ধুরা তাকে খুব ভালোবাসত।
তারা তার জন্য একটি ম্যাপও তৈরি করে দেয় যাতে সে অ্যামির কাছে পৌঁছাতে পারে। এইভাবে অনেক বছর পর জোল বাংকার থেকে বের হয়। অ্যামির কলোনি পশ্চিম দিকে 140 কিলোমিটার দূরে, কিন্তু জোল জানেই না কোনটা পশ্চিম দিক না বুঝেই সে সামনে এগিয়ে চলে। কিছু দূর যাওয়ার পর সে কোনো এক বিশাল প্রাণীর গর্জন শুনতে পায়। সে পাশের একটি বাড়িতে লুকাতে যায়, কিন্তু বাড়ির পুকুরে আগেই একটি বিশাল ব্যাঙ বসেছিল। ব্যাঙটিকে দেখেই আবার জোল স্তব্ধ হয়ে যায়। ব্যাঙটি জিভ দিয়ে জোলের উপর আক্রমণ করতে যায়, ঠিক তখনই কেউ জোলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে আর কেউ নয়, একটি কুকুর। এরপর ব্যাঙটি আবার আক্রমণ করে এবং জিভ দিয়ে জোলের পা ধরে ফেলে। আগের দৃশ্যে যখন বিশাল ব্যাঙটি জোলকে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই কুকুরটি সেই ব্যাঙের জিভে কামড় বসায়। এর ফলে ব্যাঙের আঁকড়ে ধরার শক্তি আলগা হয়ে যায় এবং জোল ও কুকুরটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে কুকুরটি একটি থেমে থাকা বাসে উঠে পড়ে। এই বাসটিই ছিল কুকুরটির ঘর, যেখানে সে তার মালকিনের সঙ্গে থাকত। কিন্তু মালকিন সম্ভবত মারা গেছেন। জোল দেখতে পেল বাসের দেয়ালে বয় লেখা আছে। সে যখন বয় বলে ডাক দিল, তখন কুকুরটি চমকে উঠল। তখনই জোল বুঝতে পারে এই কুকুরের নাম বয়। বাসের ভেতরে পড়ে থাকা একটি লাল পোশাক তুলে নিতেই বয় হঠাৎ করে সেটা ছিনিয়ে নেয়, কারণ এটি ছিল তার মালকিনের শেষ স্মৃতি। জোল সেই রাতে বাসে থেকেছিল এবং পরের দিন সকালে যাত্রা শুরু করে। সে যখন বের হতে যায়, বয় লাল পোশাকটি মুখে করে তার পিছু নেয়, যেন সে বোঝাতে চায় সেও জোলের সঙ্গে যেতে চায়। জোল সেই পোশাকটি ব্যাগে রেখে বয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে। ধ্বংসপ্রাপ্ত এলাকা পেরিয়ে তারা ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে অগ্রসর হতে থাকে। একসময় জোল একটি গাছে কিছু ফল দেখতে পায়। তার খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু সে যখনই ফলটি খেতে যায়, বয় তার পা টানতে শুরু করে, যেন বোঝাতে চায় ফলটি খাওয়া উচিত নয়। জোল বুঝতে পারে সম্ভবত এটি বিষাক্ত। পথ চলতে চলতে সে তার অভিজ্ঞতা একটি খাতায় লিখে রাখে। হঠাৎ একসময় সে একটি গভীর গর্তে পড়ে যায়। উঠতে গিয়ে সে টের পায় সে একা নয়, সেখানে মাটিতে বড় বড় কঙ্কাল পড়ে আছে। হঠাৎ করেই রক্তচোষা তীব্র গতিসম্পন্ন কিছু কীটপতঙ্গ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই এক অজানা ব্যক্তি তাকে দড়ি দিয়ে টেনে উপরে তোলে। এই ব্যক্তির নাম ক্লাইড এবং তার সঙ্গে ছিল একটি ছোট মেয়ে মিনো, যে নিজের বয়সের তুলনায় অনেক বেশি সাহসী। মিনো গ্রেনেড ছুঁড়ে ওই সব কীটকে উড়িয়ে দেয়। ক্লাইড জোলকে বলে তাকে একা একা ঘুরে বেড়ানো ঠিক নয়। জোল জানায় সে একা নয়, তার সঙ্গে একটি কুকুর আছে এবং সে তার প্রেমিকা অ্যামিকে খুঁজতে যাচ্ছে। ক্লাইড জানায় সে উত্তর দিকে যাচ্ছে, যেখানে পাহাড় আর তুষার রয়েছে, কারণ ঠান্ডার জন্য ওইসব দানব সেদিকে যেতে পারে না। ক্লাইড বলে তারা কিছুদূর একসঙ্গে যেতে পারে। তারা হাঁটতে হাঁটতে এক পাহাড়ে থামে। মিনো জোলকে তীর চালানো শেখাতে থাকে, তবে জোলের নিশানা খুব খারাপ ছিল। মিনো জানায় তার বাবা তাদের কলোনির সবচেয়ে ভালো তীরন্দাজ ছিলেন, কিন্তু একবার বিশাল প্রাণীগুলো একযোগে তাদের কলোনিতে আক্রমণ চালালে মিনোর বাবা ও ক্লাইডের ছেলেও মারা যান। এরপর থেকেই ক্লাইড ও মিনো নিরাপদ কোনো জায়গার খোঁজে একসঙ্গে আছে। হঠাৎ ক্লাইড জঙ্গলে একটি দানবকে আসতে দেখে। সে বলে এই দানব এখন তোমার গন্ধ পেয়ে গেছে, তাই এটা তোমার পিছু ছাড়বে না। তারা দ্রুত সেই এলাকা থেকে বেরিয়ে যায়। ক্লাইড ও মিনো অনেক দিন ধরে পৃথিবীতে বেঁচে আছে, তাই তারা এসব প্রাণীদের বিষয়ে অনেক কিছু জানে। একসময় তারা একটি বিশাল শামুক দেখে। ক্লাইড জোলকে বলে একদম না নড়তে। তারপর জোলকে আস্তে করে তার গায়ের টি-শার্ট খুলতে বলে। সেই টি-শার্ট শামুকের গায়ে রেখে দেয়। শামুক কোনো ক্ষতি না করে চলে যায়। ক্লাইড জানায় এই শামুক এখন যেখানে যাবে সেখানে জোলের গন্ধ ছড়িয়ে যাবে, যা পিছু নেওয়া দানবটিকে বিভ্রান্ত করবে। জোল জানতে চায় শামুক তাদের আক্রমণ করল না কেন। ক্লাইড জানায় কিছু প্রাণী ভালো হয়। মিনো বলে যদি কখনো দ্বিধায় পড়ো তাহলে চোখে তাকাও, চোখ কখনো মিথ্যে বলে না। রাতে তারা একটি জায়গায় খায় ও বিশ্রাম নেয়, তবে ক্লাইড সতর্ক করে দেয় যে তাদের খাবারের গন্ধে আরও দানব আসতে পারে। পরদিন মিনো আবার জোলকে ক্রসবো চালানো শেখায়। যখন জোল মন শান্ত করে তীর ছোঁড়ে, তখন তার নিশানা একেবারে নিখুঁত হয়। এটা দেখে মিনো খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। এত ছোট বয়সে তার পরিবার হারানো মিনো এখন জোলকে নিজের বড় ভাইয়ের মতো দেখতে শুরু করে। ক্লাইড ও মিনো জোলকে শেখায় কিভাবে বাঁচতে হয়, কোন গাছপালা বিষ কাটাতে পারে, সব কিছু। সবশেষে তারা পৃথিবীর সবচেয়ে ভয়ানক প্রাণী স্যান্ড গোবলার
এর কথা বলে, বিশেষ করে তাদের রানী। তারা মাটির নিচে থাকে এবং শব্দ পেলেই ঝাঁপিয়ে পড়ে। রানীর এক পাল পাখা থাকে, আর কেউ আজ পর্যন্ত রানীর সঙ্গে মুখোমুখি হয়ে বেঁচে ফেরেনি। এভাবে কেটে যায় 5 দিন, আর সময় আসে তাদের পথ আলাদা হওয়ার। ক্লাইড জোলকে অনুরোধ করে তাদের সঙ্গে যেতে, কিন্তু জোল শুধু অ্যামির কাছে যেতে চায়। মিনো এতে খুব কষ্ট পায়। জোল তাকে বোঝায় অ্যামি তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। মিনো শেষবারের মতো তাকে জড়িয়ে ধরে। ক্লাইড জোলকে একটি গ্রেনেড দেয় এবং বলে, খুব দরকারে ব্যবহার করো, পিন টেনে 5 পর্যন্ত গুনে ফেলতে হবে। এরপর তারা আলাদা হয়। এখন জোল ও বয়কে একসঙ্গে 50 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, যা অত্যন্ত বিপজ্জনক। কিছু দূর গিয়ে বয় আচরণে অস্বাভাবিকতা দেখায় এবং আর এগোতে চায় না। সে একটি বোটের নিচে লুকিয়ে পড়ে। জোল তাকে ডাকতে থাকে, তখনই তার পায়ের নিচে থেকে অসংখ্য পা বেরিয়ে আসে, একটি বিশাল সেন্টিপেড। জোল ভয় পেয়ে তার ক্রসবো বের করে, কিন্তু দানবটি তার একদম কাছে চলে আসে। বয় হঠাৎ করে চিৎকার করে ওঠে, এতে প্রাণীটি ভয় পেয়ে যায়, কিন্তু সে তার লেজ দিয়ে জোলকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সেই দানব বোট ঘিরে ফেলে এবং বয়কে আক্রমণ করতে উদ্যত হয়। জোলের চোখে আবার তার মা বাবার মৃত্যুর দৃশ্য ভেসে ওঠে, কিন্তু এবার সে থেমে থাকে না। সে ভয় জয় করে উঠে দাঁড়ায় এবং একটি তীর ছুঁড়ে দেয়। তীরটি সঠিকভাবে দানবটির গলায় লাগে। দানবটি রেগে গিয়ে এবার জোলের দিকে ছুটে আসে, কিন্তু জোল আবার সঠিকভাবে একটি তীর ছুঁড়ে দেয়, যা সরাসরি দানবটির মাথায় লাগে এবং একবারেই তা মরে যায়। জোল স্তব্ধ হয়ে যায়, যেন বিশ্বাসই করতে পারছে না সে এত বড় একটা প্রাণীকে মেরে ফেলেছে। বয় দৌড়ে তার কাছে আসে। আজ সে তার ভয়কে জয় করে বয়কে বাঁচাতে পেরেছে, যদিও মা বাবাকে পারেনি। পরদিন সকালে জোল ও বয় একটি বড় গর্তের পাশে এসে পৌঁছায়। বয় আবার অদ্ভুত আচরণ করতে থাকে, সে ছুটে পালাতে চায়। জোল বুঝে যায় আশেপাশে নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে। ঠিক তখনই সে দেখে মাটির নিচ থেকে একটি প্রাণী তার দিকে এগিয়ে আসছে, যার একটি পাখা উপরে দেখা যাচ্ছে। এটা তো স্যান্ড গোবলার রানী। বাঁচার জন্য জোল তাড়াতাড়ি একটি ছোট খেলনা দূরে ছুঁড়ে ফেলে, যেন রানীর দৃষ্টি ও শব্দ সেদিকে চলে যায়। আর ঠিক তাই হয়, স্যান্ড গোবলার রানী সেই দিকের মাটি ফাটিয়ে উপরে উঠে আসে। জোল এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর রানী তার পেছনে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ জোল পড়ে যায় এবং তার ব্যাগ তার কাছ থেকে ছিটকে যায়। সে বয়ের পিছু পিছু একটি গাছের গুঁড়িতে লুকিয়ে পড়ে। জোল বয়ের মুখ চেপে ধরে, যাতে কোনো শব্দ না হয়। কোনো শব্দ না থাকায় রানী চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ জোলের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল ড্রেসটা নদীতে পড়ে যায়। এটা দেখে বয় নিজের প্রাণের পরোয়া না করে সেই ড্রেস বাঁচাতে ছুটে যায়। জোল তাকে থামাতে চাইলেও বয় থামে না। এবার রানীর নজর আবার তাদের দিকে ফেরে। বয়কে বাঁচাতে জোল নিজের ব্যাগের দিকে ছুটে যায়, সেখানে থাকা গ্রেনেডটা বের করে। পিন খুলে সে গুনতে শুরু করে, 1, 2, 3। কিন্তু ঠিক তখনই গ্রেনেডটা তার হাত থেকে পড়ে যায়। জোল যখন সেটা তুলতে যায়, তখনই রানী তার ওপর হামলা চালায়। ঠিক সেই সময় জোল দ্রুত গ্রেনেডটা রানীর মুখের মধ্যে ছুঁড়ে দেয় এবং নিজে নদীতে ঝাঁপিয়ে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে রানী ছিন্ন ভিন্ন হয়ে যায়। জোল আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু সে বয়ের ওপর প্রচণ্ড রাগান্বিত হয়ে পড়ে। ড্রেসের জন্য তাদের জীবন ঝুঁকিতে পড়েছিল। জোল পানির বাইরে ওঠে এবং দেখে তার শরীরে লিচ, রক্তচোষা জোঁক এর মতো কিছু প্রাণী লেগে আছে। সে আতঙ্কে এক এক করে সেগুলো ছিঁড়ে ফেলে। এরপর সে বয়কে বকতে শুরু করে, ড্রেসের কারণে তাদের জীবন চলে যেতে পারত, এই বলে রেগে যায়। বয় কষ্ট পেয়ে জোলকে ছেড়ে একা চলে যায়। কিছুক্ষণের মধ্যেই লিচের বিষে জোল দুর্বল হয়ে পড়ে, বিভ্রান্তিতে ভুগতে থাকে। সে কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখনই তার চোখে পড়ে সেই গাছ যার ফল বিষ কাটাতে পারে। সে দ্রুত সেই ফল খেয়ে নেয়। নেশার ঘোরে চলতে চলতে সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সে দেখে সামনে অ্যামি দাঁড়িয়ে আছে। 7 বছর পর অ্যামিকে দেখে জোল তার আবেগ থামাতে না পেরে ওকে চুমু খায়, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। হুঁশ ফিরলে সে দেখে অ্যামির কলোনিতে আছে সে। অ্যামিকে সত্যিই সামনে দেখে সে বিস্মিত ও খুশি। অ্যামি তাকে বিশ্রাম নিতে বলে। জোল বলে, তোমায় এতদিন পর চুমু দিতে পেরে দারুণ লাগলো। কিন্তু অ্যামি হেসে জানায়, তুমি আমাকে নয়, ওই বুড়ো লোকটাকে চুমু দিয়েছ। পরে অ্যামি জানায়, কিছু লোক তাদের কলোনিতে এসেছে, যাদের একজন একটি জাহাজের ক্যাপ্টেন। তারা সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়। জোলকে ব্যাপারটা অদ্ভুত লাগছিল।
অ্যামি তখন কিছু কাজে চলে যায়। জোল যখন বাইরে বেরোয় তখন কলোনির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। কলোনিটি ছিল ভূগর্ভস্থ, তবে পাশেই ছিল সমুদ্র। আর সমুদ্রই তাদের সুরক্ষা দিয়েছিল, কারণ ডানবেরা পানি অপছন্দ করে। অ্যামি এসে জোলকে ক্যাপ্টেনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ক্যাপ্টেন বলে সে আর্মিতে ছিল এবং এখন বেঁচে থাকা মানুষদের এক নিরাপদ ঘাঁটিতে নিয়ে যায়। এরপর জোল ও অ্যামি একান্তে কথা বলার সুযোগ পায়। জোল জানতে চায়, আমি 140 কিলোমিটার পেরিয়ে এসেছি তোমার জন্য, কিন্তু তুমি খুশি মনে হচ্ছ না কেন? অ্যামি জানায় গত বছর সে তার ভালোবাসার মানুষকেও হারিয়েছে। এটা শুনে জোল ভেঙে পড়ে। তখন তার উপলব্ধি হয় অ্যামির সঙ্গে দেখা করার আগে ওকে জিজ্ঞেস করা উচিত ছিল সে আদৌ জোলকে দেখতে চায় কিনা। অ্যামি বলে দোষটা ওরও, ও আগে বলতো সবকিছু রেডিওতে, কিন্তু এখনও সে খুশি যে জোল এসেছে। আমরা অন্তত বন্ধু তো থাকতেই পারি। এই কথা শুনে জোলের মনে হয় 140 কিলোমিটার পেরিয়ে এসে সে ফ্রেন্ড জোন খেতে এসেছে। জোল তখন নিজের কলোনিতে রেডিওতে যোগাযোগ করতে চায়, কিন্তু সম্ভব হয় না। হঠাৎ সেই বুড়ো লোক আসে ও কিছু ফল আর বিয়ার দেয়। এটা ছিল ক্যাপ্টেনের তরফ থেকে নতুন জীবনের উপহার। জোল তখন সেই ম্যাপটি দেখে যা তার বন্ধুরা তাকে দিয়েছিল। পেছনে লেখা ভালোবাসার বার্তাগুলো পড়ে সে আবেগে ভেঙে পড়ে। হঠাৎ রেডিওতে তার কলোনি থেকে বার্তা আসে। সবাই তার কণ্ঠ শুনে খুশি হয়ে ওঠে। জোল তার অভিজ্ঞতা বলতে থাকে। ওদিকে জানা যায় জোল চলে যাওয়ার পর কলোনিতে বারবার হামলা হয়েছে, ওটা আর নিরাপদ নয়। রেডিও সিগন্যাল কেটে যায়। তখনই জোল সিদ্ধান্ত নেয় সে অ্যামিদের সঙ্গে যাবে না, প্রথমে তার বন্ধুদের বাঁচাবে। ঠিক তখনই তার চোখে পড়ে সেই ফল যা তাকে দেওয়া হয়েছিল। সে দেখে এটাই সেই ফল যা বয় তাকে খেতে দেয়নি। সে দ্রুত অ্যামির কাছে ছুটে যায়, কিন্তু বাইরের সবাই সেই ফল খেয়ে বেহুঁশ। জোল অ্যামিকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু সবাই অজ্ঞান হতে থাকে। হঠাৎ পিছন থেকে ডায়ানা এসে জোলকে আক্রমণ করে। জোল যখন জ্ঞান ফিরে পায় দেখে সবাই বাঁধা। জানা যায় ক্যাপ্টেন ও তার দল বিভিন্ন কলোনি লুট করে খাবার নেয় আর বন্দীদের খাওয়ায় একটি বিশাল কাঁকড়াকে, যা তাদের জাহাজ টেনে নিয়ে যায়। এক রিমোটের বোতাম চাপতেই সমুদ্র থেকে এক বিশাল কাঁকড়া বেরিয়ে আসে। সবাই পালাতে চায়। অ্যামি নিজেকে ছাড়িয়ে জোলকে ছাড়িয়ে দেয়। সে বলে, আমি ওই 3 জনকে সামলাব, তুমি কাঁকড়ার দেখভাল করো। অ্যামি এক গেটের টুকরো নিয়ে এগিয়ে যায়, গুলি এড়িয়ে এক লোকের ওপর ঝাঁপিয়ে পড়ে। 2 জনই অজ্ঞান হয়ে যায়। কাঁকড়া কাছে চলে আসে। জোল লোহার রড নিয়ে ওর দিকে দৌড়ায় এবং আঘাত করে কাঁকড়াকে উল্টে ফেলে দেয়। কিন্তু ক্যাপ্টেন রিমোটে চাপ দেয় আর কাঁকড়া উঠে দাঁড়িয়ে জোলের ওপর ভয়ঙ্কর আঘাত হানে। ওদিকে অ্যামির সঙ্গে ডায়ানার লড়াই শুরু হয়, যেখানে অ্যামি হেরে যায়। কাঁকড়া আবার জোলের দিকে এগিয়ে আসে, ঠিক তখন বয় হাজির হয়। বয় কাঁকড়ার সামনে দাঁড়ালে কাঁকড়া শান্ত হয়। ক্যাপ্টেন চিৎকার করে ডায়ানাকে বয়কে মারতে বলে। ডায়ানা রকেট লঞ্চার তুলতেই অ্যামি তার হাতে আঘাত করে রকেট ছিটকে কাঁকড়ায় গিয়ে লাগে। এতে কাঁকড়া ক্ষিপ্ত হয়ে যায়। ক্যাপ্টেন নিজে নেমে এসে অ্যামিকে আঘাত করে অজ্ঞান করে দেয়। কাঁকড়া এবার ক্যাপ্টেনকে মারতে এগিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন আবার শক দিয়ে তাকে থামায়। কাঁকড়া আবার জোলের দিকে এগোয়। জোল বয়কে অ্যামির পাশে যেতে বলে। বয় কোনোভাবে অ্যামিকে জাগাতে থাকে। ঠিক তখনই 3 জন লুটেরা পালিয়ে যায়। কাঁকড়া বারবার জোলকে আক্রমণ করতে থাকে। অ্যামি জ্ঞান ফিরে পেয়ে পড়ে থাকা গ্রেনেড গান তুলে নেয়। কাঁকড়া তখন জোলের পা ধরে ফেলে। জোল অ্যামির কাছে অস্ত্র চায়। অ্যামি তাকে দেয়, কিন্তু জোল কাঁকড়ার চোখে তাকিয়ে পড়ে। আর তখন মিনোর কথা মনে পড়ে, চোখ কখনো মিথ্যে বলে না। জোল দেখতে পায় কাঁকড়ার চোখে আছে কষ্ট, ওই চেইনের শকের কারণে। সে শৃঙ্খলের দিকে গুলি চালায়, কাঁকড়া মুক্ত হয়ে যায়। তখন সে আর জোলকে আক্রমণ করে না। কাঁকড়া ধীরে জোলের দিকে এগিয়ে আসে, যেন ধন্যবাদ জানাতে। তারপর সে ক্যাপ্টেনের জাহাজের দিকে এগোয়। ক্যাপ্টেন আবার শক দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। কাঁকড়া এবার 3 জন দুশ্চরিত্রকে গিলে ফেলে এবং জাহাজটিকে ধ্বংস করে দেয়।